হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে হাঁসের মাংস। কীভাবে রান্না করে? আসলে অনেকে রান্না করলে স্বাদ হয় না। শেয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটি। আশা করি নতুন নতুন ভিডিও এবং যাদের হাতের তরকারি আসলে রান্না করলে স্বাদ হয় না, তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটা। আশা করি এরকম রান্না করলে অবশ্যই ভালো লাগবে। ২-৪টা দারচিনি, এরপরে পেঁয়াজ কুচি কুচি করে কাটা ছিল, সেগুলো সুন্দর মতো দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ কুচি কুচি করে কাটা অংশটা তেল যেহেতু গরম হয়ে এসেছে, এটার উপর সুন্দরভাবে ছেড়ে দেব। এরপরে আস্তে আস্তে এই পেঁয়াজ কুচিগুলো যাতে সুন্দরভাবে সব দিক দিয়ে যাতে কি সিদ্ধ হয়, আর পরিমাণ মতো যার যেমনটা খেতে পছন্দ হয়। তবে সবার আগে একটা কথা মনে রাখবেন, অবশ্যই ২টা জিনিস সবসময় কম দেবেন। ১ নম্বর কথা হচ্ছে সবসময় লবণটা কম দেবেন। আর ২ নম্বর কথা হচ্ছে মরিচটা কম দেবেন। লবণ এবং মরিচ আপনারা যত কম দিয়ে রাখবেন তত মোটামুটি ভালো। অর্থাৎ নামানোর সময় যদি আপনারা সেই সময় লবণটা একটু দিয়ে দিতে পারেন, যে নামানোর ৫-৭ মিনিট আগে ওটা চেক করে নিলে পরে কিন্তু ভালো হয়। আসলে এই যে দেখেন, আমার পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হচ্ছে। যেহেতু আস্তে আস্তে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হইলে এরপরে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দিয়ে দেব। যাই হোক, এভাবে সুন্দরভাবে দেখেন যে পেঁয়াজ যে কুচি কুচি করে দিয়েছিলাম এবং ২টো গরম মশলার ফল, আর এগুলোই সুন্দরভাবে যেহেতু সিদ্ধ হয়ে এসেছে, তো সিদ্ধ না হলেও কিন্তু অন্যান্য মশলার সাথে এই পেঁয়াজটা মিশবে না। এরপরে যে আদা সুন্দরভাবে পেস্ট করা ছিল, আদাটা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা, আর যে যেমনটা ভাবেন সেমনভাবে দিলেই মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ। এরপরে দেখেন যে আদাটা সুন্দরভাবে দেওয়ার পরে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবেন। এরপর রসুন বাটা দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণ ২ টেবিল চামচ। এরপরে দেখেন রসুন বাটা, আদা, এগুলো মশলাগুলো সুন্দরভাবে দিয়ে পেঁয়াজের সাথে সুন্দরভাবে পেস্ট করে নেবেন। আর তাপটা একটু হালকা লোতে রাখবেন, যাতে বেশি তাপে রাখলে অবশ্যই সেটা কিন্তু পুড়ে যাবে। যাই হোক, এই যে সুন্দরভাবে যে নাড়াচাড়া করে নেবেন ইনশাল্লাহ, আর দেখবেন যে সুন্দর একটা বাদামি রঙের একটা কালার চলে আসবে ইনশাল্লাহ। এরকম আস্তে আস্তে যখন আপনাদের রেসিপিগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন, যখন আমার রান্নাটা এটা কিন্তু শেষের দিকে, এর উপর হালকা একটু পানি দিয়ে নেব, কারণ অনেকেই কিন্তু অতিরিক্ত তেল খাইলে তাদের শরীরের জন্য ক্ষতিকর। এই কারণে হালকা একটু তেল দিয়ে এরপরে পানি দিয়ে আপনারা পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ করে সবগুলো মশলা একত্র উপকরণগুলোকে মিশিয়ে নিতে পারেন ইনশাল্লাহ। এভাবে মিশিয়ে নেবেন, আশা করি আপনাদের যে রান্নাটা খুবই ভালো লাগবে। যাই হোক, দেখেন যে এই যে পেঁয়াজ কুচি, আদা, তারপরে রসুন, এগুলো কিন্তু সুন্দর মতো যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি হালকাভাবে লবণ দিয়ে নেব। লবণটা সবসময় আমি আগেই বলেছি লবণটা একটু কম দেবেন, কারণ অনেক টাইমে আছে লবণটা বেশি দিলে কিন্তু সেটা সমস্যার সম্মুখীন হয়। এরপর লবণ, হলুদ, এরপরে ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে, এরপরে শুকনো মরিচের গুঁড়া ছিল, এগুলো দিয়ে এই যে সুন্দরভাবে আবারও পেস্ট হবে। কারণ সবসময় একটা কথা মাথায় রাখবেন যে আপনার মশলাটা যদি সুন্দরভাবে রান্না হয়, তাহলেই কিন্তু অন্যান্য জিনিস আপনার সুন্দরভাবে তরকারিটা এমনি স্বাদ হবে। সবসময় মনে রাখবেন যে আপনার মশলাটা যদি সঠিক হয়, তাহলে কিন্তু আপনার রান্নাটা সঠিক হবে।
যাই হোক, এরপরে সুন্দর মতো মরিচের গুঁড়া, হলুদ, এরপরে এই যে যে গুঁড়া জিরা ছিল, এগুলো সুন্দরভাবে আগেই বেটে নিয়েছিলাম, যার কারণে এটাও দিয়ে দিলাম। কারণ সব কিছুই হচ্ছে আপনার লিমিট অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ দিয়ে নেবে, যাতে করে এই যে দেখেন এখন সুন্দরভাবে পেস্টগুলো করে নেব একসাথে, যাতে দেখেন কত সুন্দর একটা কালার আসবে ইনশাল্লাহ। যাই হোক, যারা এরকম রান্না করবেন একদিন ইনশাল্লাহ, অবশ্যই তাদের রান্নাটা খুবই সুন্দর হবে, এটা মন থেকে আশা করা যায়। কারণ আগেই বলেছি যে সবসময় দুইটা জিনিস কম দেবেন, একটা হচ্ছে মরিচ এর গুঁড়া এবং কি লবণ। এরপরে যে আমার যে মশলাগুলো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, এরপরে কি যে হাঁসের মাংসটা ছিল, এরপরে সুন্দরভাবে কি এটার ভিতরে দিয়ে সুন্দরভাবে কি কষায় নেব। আর সবসময় আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে রসুন। যে কোনো মুরগির মাংস হোক, হাঁসের মাংস হোক, গরুর মাংস হোক, সেটার ভিতরে যদি 4-5টা করে আপনার রসুন দেন, সেগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর সে কারণে হচ্ছে রসুনটা দিয়ে নেওয়া হয়েছে। এরপরে দেখেন আমি 5-7 মিনিট সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেব। তারপরে দেখেন ঢাকনাটা ওঠানোর পরে দেখেন কি একটা ফ্লেভার, অস্থির একটা কালার চলে এসেছে ইনশাআল্লাহ। যাই হোক, যাতে কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর তাপটা কিন্তু অতিরিক্ত হাইতেও দেওয়া চলবে না, কারণ তাপটা যদি অতিরিক্ত হাইতে রাখেন তাহলে কিন্তু নিচে পড়ে গেলে আসলে মাংসর যে কালার বা ফ্লেভার বা স্বাদ কোনোটাই থাকবে না, তখন কিন্তু খারাপ লাগবে। যাই হোক, হালকা একটু পানি দিয়ে নেব, পানি দিয়ে সুন্দরভাবে চারিদিকে নেড়ে চেড়ে নেব, যাতে করে মাংসটা আর একটু সিদ্ধ হয়ে যায় ইনশাল্লাহ। যাই হোক, এরকম যারা যেরকমভাবে ঝোল চয়েস করেন তারা সেরকমই দিয়ে নেবেন ইনশাল্লাহ। আসলে আমি বেশি একটা ঝোল চয়েস করি না, যার কারণ হচ্ছে যে অলরেডি আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপরে দেখেন অস্থির একটা কালার চলে এসেছে ইনশাল্লাহ। আসলে এইভাবে প্রত্যেকটা রান্নায় যদি আপনারা করেন, আশা করি আপনাদের রান্না সবসময় সুস্বাদু হবে ইনশাল্লাহ। যাই হোক, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আস্তে আস্তে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে